নানা চড়াই উচ্চয় পেরিয়ে আগামী 17 আগস্ট 6 মাস বা 180 দিন পূর্ণ করতে যাচ্ছে বিএনপি সরকার। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এর আগেই রাজনীতির মাঠে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জনগণের আস্থা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, কূটনীতিতে অগ্রগতি, এসব ক্ষেত্রে 6 মাসে বহুমাত্রিক অর্জন দেখছেন সরকারের কেউ কেউ। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস সংকট ও বিদ্যুতের ভুতুরে বিল, লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ, ঘুষ এবং দুর্নীতি সহ নানা খতিয়ান তুলে ধরে বিরোধীরা বলছেন নতুন সরকারের 6 মাসেই চারদিকে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে, বেড়েছে ক্ষোভ। তাদের মতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলছে আগের মতোই। এদিকে 5 মাসে মন্ত্রিত্বের অভিজ্ঞতার উদাহরণ টেনে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশা প্রকাশ করে বলেছেন, বিগত 5 মাসে কিছুই বদলায় নাই। ঘুষখোর সেই আগের মতোই ঘুষ খাচ্ছে। তবে হতাশা ভর করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টার পরিবর্তন দেখছেন তিনি। সরকারের 6 মাস নিয়ে আসলে কার কেমন মূল্যায়ন, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে আসলে কোথায় কতটা পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে, এসব নিয়ে আলোচনায় আজ রাজধানী স্টুডিওতে আছেন বিএনপি নেত্রী, আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দা আসিফা শরাফী পাপিয়া, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। স্বাগত জানাচ্ছি রাজটাউনে তাহসিন রিয়াজ। প্রায় 180 দিন পূর্ণ করতে যাচ্ছে এই সরকার। আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনি সেটি শুনেছেন। সেখানে তিনি নানান বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। মানে এনসিপির এখনই নানান অভিযোগের সময়টা কি এসছে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। দেখুন, অভিযোগের মানে সময় আসা না আসাটা মানে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটা একটা ডেমোক্রেটিক ডিউটির অংশ এবং এটা একটা গণতন্ত্রের চর্চার অংশ। ধরেন কোনো গণতান্ত্রিক দল, কোনো গণতান্ত্রিক বিরোধী দল সরকারের বয়স হয় নাই বলে কোনো একটা ভুলের সমালোচনা না করে থাকতে পারে কিনা? মানে এটাকে আপনারা কেউ, আমি শিওরলি এখানে পাপিয়াপা আছেন, ভাই আছেন, কেউ এটাকে জাস্টিফাই করবে না, নো ওয়ান। কারণ একটা ডেমোক্রেসির প্রসেস হচ্ছে, বিরোধী দলের দায় হচ্ছে, বিরোধী দলের কাজ হচ্ছে সেই এক্সিস্টিং গভর্নমেন্টের যদি একদিনও বয়স হয়, 1 ঘন্টাও যদি বয়স হয়, তার দ্বারা যদি কোনো ভুল হয় সেই ভুলের সমালোচনা করবে সে। এখানে সময়টা ফ্যাক্টর না। কাজে যে ফ্রেমটা করা হয় এই ফ্রেমটা আসলে সঠিক ফ্রেম না। দ্বিতীয় আলাপটাতে করি। আপনি বলেছেন যে 180 দিন পূর্ণ হতে যাচ্ছে। দেখুন, 180 দিন ইজ নট আ জোক। আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, গভর্নমেন্ট কত দিনের মাথায় 35,000 কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছে, আপনার মনে আছে? এই যে পদ্মা ব্যারেজের প্রকল্প, একনেকে যেটা পাশ করা হলো, আপনি একটা গভর্নমেন্ট খেয়াল করে দেখেন, একটা গভর্নমেন্ট 35,000 কোটি টাকার প্রজেক্ট হাতে নিচ্ছে, মেগা প্রজেক্ট। এখন সেই গভর্নমেন্টকে আপনি সমালোচনা করবেন না? মানে কিন্তু আমি যদি একটু অন্যভাবে প্রশ্নটা করি, আপনি বললেন যে 180 দিন ইজ নট আ জোক, কিন্তু এনসিপি যদি সরকার গঠন করতো, 180 দিনে এনসিপি কি পুরো বাংলাদেশকে পরিবর্তন করে ফেলতো? ডাজ ইট ম্যাটার? তখন এনসিপি যখন সরকার গঠন করবে তখন আমরা এটা সমালোচনা করব। এখন সরকারকে সমালোচনা করার অসংখ্য বিষয় পড়ে আছে। লেটস ফোকাস অন দিস। মানে শুধু সমালোচনাই করব, আপনি একটা হাইপোথিসিস নিয়ে প্রশ্ন করছেন। দেখেন, ভেঙে বলি, দেখেন আপনি এনসিপি করলে কি হতো সেটা নিয়ে প্রশ্ন করছেন, অথচ আমার হাতে 180 দিনকে সমালোচনা করার যথেষ্ট এলিমেন্ট আছে। আপনি কেন এটাকে মানে এড়িয়ে যাচ্ছেন? লেটস ডিসকাস অন দিস। আসলে আপনি জিজ্ঞেস করেছেন না 180 দিন কি হয়েছে। দেখেন, 180 দিন এখনো পূর্ণ হতে চলছে। মানুষের ঘরে গ্যাস নেই, মানুষের ঘরে বিদ্যুৎ নেই, রীতিমতন মানে ঘরে ঘরে হাহাকার। এখন আপনি আমাকে বলবেন যে এটা মানে সরকারের বয়স বেশি হয়নি বলে আমি সমালোচনা করবো না? আপনার বাসায় আজকে ভাত রান্না হয় নাই, আজকে যার বাসায় তরকারি রান্না হয় নাই, সেই ভদ্রলোক কি সরকারের কাছে জবাব দিতে চাবে না? আসেন, ফ্যামিলি কার্ড যেই স্বপ্নটা এই বিএনপি গভর্নমেন্ট দেখিয়েছিল, আজকে প্রথম আলো খুলে দেখেন ফ্যামিলি কার্ড নিয়ে কি রিপোর্ট বেরিয়েছে। ফ্যামিলি কার্ডের প্রসঙ্গে বলা হয়েছে যে কার্ডের তথ্য সংগ্রহ তালিকা বাতিলের দাবিতে ইউনোর কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই ফ্যামিলি কার্ডে আপনাদের যারা জোটসঙ্গী জামায়াতের একজন এমপি, তিনিও কিন্তু নানান ভাবে মানে মিথ্যা তথ্য দিয়ে ফ্যামিলি কার্ড সংগ্রহ করেছেন। ফাইন, আপনি তাকে এক্সিকিউশনে নিয়ে আসেন। সেই সমালোচনাটা আপনারা করেন। আচ্ছা, অবশ্যই করব। আমি এই যে আপনি আমাকে বলেছেন, আমি তো এটাকে এড়িয়ে যাই নাই, কিন্তু আপনি মোটা দাগে কোনটা দেখবেন? সরকারের দায় নিঃসন্দেহে বেশি। তাহলে সেটা শুনি, আমরা একটু সবাই শুনি। তাহলে সেই হামলা চালানো হলো কাদের দ্বারা? ছাত্রদল চালালো, যুবদল চালালো এবং তাদের অঙ্গ সংগঠন করেছে। এবং রীতিমতন আপনি প্রথম আলো ডেটাটা আজকে পুরো পড়ে দেখেন,
রীতিমতন সারা দেশের অবস্থা তাই। এবার আসেন, আপনি নিশ্চিত রূপে আপনি দেখেছেন পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, আপনি চাইলে আমি আপনাকে দিতে পারবো। পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে প্রতি মাসে 6 খুন, প্রতি মাসে 6 খুন, এবং মোট 38 জন শুধুমাত্র দলের পদধারী, সরকার দলের পদধারী লোকজন যারা ইন্টারনাল ক্ল্যাশে মারা গিয়েছে। এই যে উনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল, ওনার দলের কয়জন মারা গিয়েছে, উনি কয়জন মারা গিয়েছে, এনসিপির কয়জন মারা গিয়েছে। দেখেন, প্রশ্নটা জায়গা মতন করতে হয়। এনসিপি ক্ষমতায় গেলে 38 জন মারা যেত কিনা, এটা প্রশ্ন না। এই প্রশ্নটা করি নাই, মানে যেই আমি শেষ করি। বিএনপি নেতারা বারবার বলছেন যে 6 মাস আসলে ডাজন্ট ম্যাটার, বিএনপি নেতার প্রসঙ্গ ভুলে যান। কিনা। 38 জনের মৃত্যু প্রসঙ্গটা আমি আপনাকে আজকে র্যাঙ্কিং করে দেই। আমি আপনাকে 38 জন মারা গেছে একটা প্রসঙ্গ তুলে দিলাম, আর 38 জন মারা যেতে পারে একটা প্রসঙ্গ তুলে দিলাম। আপনি কোনটাকে নিয়ে আলোচনা করবেন শোতে বলেন? কোনটা সব আলোচনা করা উচিত? ডেফিনেটলি 38 জন মারা গেছে সেটা নিয়ে আলোচনা করা উচিত। আমরা যারা মিনিমাম স্ট্যান্ডার্ডটা ধরবো, এখানে সবাই, আপনি সহ সবাই এগ্রি করবেন যে 38 জন মারা গেছে, এটা নিয়ে সমালোচনা উচিত। 180 দিনের কথা বলছি না। এবার আসেন মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশনের সবচেয়ে বড় ভিকটিম এই এই আজকের বিএনপি, তাদের অসংখ্য নেতাকর্মীরা এই মানবাধিকার আইনের ভিকটিম ছিল। আজকে যেই মানবাধিকার, এই যে আপনার যেই মন্ত্রী পরিষদ থেকে যেটাকে ভ্যাটিং করা হইলো, সেই মানবাধিকার কমিশনের আপনি খেয়াল করে দেখেন, সেই মানবাধিকার কমিশনের তদন্তের দায়ভার সেই এজেন্সিকেই দেওয়া হইলো, যেই এজেন্সি এটার সাথে যুক্ত থাকবে। তাদের কাছ থেকে সুপারিশ চাওয়া হইলো। আজকে এখানে আশরাফ পাপি আপা আছেন, নিশ্চয়ই তিনি এই কথাগুলো বলবেন, এবং আমরা বিশ্বাস করি তিনি একজন গণতান্ত্রিক ধারার মানুষ হিসাবে এগুলোকে এড়িয়ে যাবেন না। এবার আসেন আপনি বাকি যে প্রসঙ্গগুলো, ওভারঅল আপনি যে ডেভেলপমেন্টগুলো দেখছেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে একমাত্র ব্যক্তি, যদি আপনি তারেক রহমান অ্যাজ বিং দি প্রাইম মিনিস্টার অফ দিস বাংলাদেশ, তাকে যদি আপনি আলাদা করে দেখেন, এই বিএনপির ভিতরে আপনি কিছু পাবেন না, ফাফা ছাড়া কিচ্ছু না। এই জায়গাটিতে আমি আসবো, সিম্পলি নাথিং। এই জায়গাটিতে অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরীর ফলে কাছে দেখেন, যাবো। আলোচনার 180 দিনে বিএনপির আলোচনার অসংখ্য জিনিস আসছে। আসেন, এনসিপিকে নিয়ে আর আমরা না কচলাই, এনসিপিকে নিয়ে কচলানোর মতন অসংখ্য টপিক আপনারা পাবেন, কিন্তু 38 জন যে মারা গেছে, মানে রাজনৈতিক দল 38 জন যে সবাইকে মারা নিয়ে গেছে, আসলে কসলাইতে চায় সবাই। 38 জন যে মারা গেছে, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ না, নাই। সেটা কোন দলের ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, এই বিএনপির ভিতরে কিছুই নাই যেটা বলছিল তাহসিন রিয়াজ, মানে আসলে কি, তারেক রহমান ছাড়া, মানে তারেক রহমান যিনি এখন প্রধানমন্ত্রিত্ব করছেন, তিনি ছাড়া পুরো বিএনপির ভিতরে একেবারেই কিছু নাই। তাহলে রাষ্ট্রটা আসলে কারা চালাচ্ছে? ধন্যবাদ আমার সহ আলোচক পাপি আপা এবং আমার কোর্টেরও সহকর্মী এবং তরুণ বন্ধু তাহসিন রিয়াজ সহ সবাইকে শুভেচ্ছা। দেখেন, আসলে অনেকে ঠাট্টা করে বলে যে সৃষ্টিকর্তা যে আছেন এর প্রমাণ কি? উত্তর হলো, বাংলাদেশ যে এত সমস্যার পরেও চলছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই কথার মধ্যে একটা মেসেজ আছে। মেসেজটা হলো এই যে কোনো কিছুই আসলে ঠিকভাবে চলছে না। একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্যে যে ধরনের নেতৃত্ব দরকার, সেটা কোনো একক নেতার পক্ষে সম্ভব না। তার জন্য প্রয়োজন হয় যৌথ নেতৃত্বের। দুঃখজনক হলেও সত্য, আমাদের শাসক দল যারা হয় তারা এই ব্যাপারটা ভুলে যায়। এবং আমি বিভিন্ন শোতে এটা বলেছি, এটা আমার একেবারে অন্তরের কথা। সেটা হলো, ব্যক্তি তারেক রহমান 17 বছর পাশ্চাত্যের উন্নত দেশে থেকে, নির্বাসিত থেকে, যে রাষ্ট্র ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, যে আইনের শাসন, যে ন্যায় বিচার এবং যে বৈষম্যহীন পরিবেশ অপেক্ষাকৃত, যেটা দেখে এসেছেন, এবং তার ফলে তার নিজের ব্যক্তিগত জীবন আচরণে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের হাওয়া, উইন্ড অফ চেঞ্জ, এইটা তার দলের নেতাকর্মীরা যথাযথভাবে। এই উইন্ড অফ চেঞ্জ বা পরিবর্তনের হাওয়া কি আপনি বিরোধী রাজনৈতিক দলের মধ্যেও দেখতে পেয়েছেন, বা সেই প্রত্যাশাও কি আমরা রেখেছিলাম কিনা? দুঃখজনক হলো বিরোধী দলের মধ্যে সেটা নাই। কারণ বিরোধী দলের এমপিরা যখন একটা সামাজিক কেলেঙ্কারি তৈরি করে, তখন তো এটা পরিবর্তন একটা বটে, কিন্তু সেটা খুব নেগেটিভ পরিবর্তন। এবং তারাও যখন আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, এটাও পরিবর্তন, তবে নেগেটিভ পরিবর্তন। আমি যে জায়গাটায় বলছিলাম যে আজকে এই বিএনপি ভেতর থেকে শূন্য হয়ে যাচ্ছে, যে কথাটা আমি খুব ফোকাস করতে চাই এই কারণে যে আপনি দেখেন, যে জায়গাটা দরকার ছিল পলিসি রিফর্ম আমাদের, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, আজকে প্রধানমন্ত্রী আজকের কাগজ খুলে দেখেন, তিনি বলছেন যে এমন কিছু আমাদের করতে হবে যাতে বিদেশি বিনিয়োগটা এই দেশে আসে। এখন এই ঢাকা শহরে সামান্য বৃষ্টিতে যদি সবগুলো অ্যাম্বুলেন্স রাস্তায় বিকল হয়ে যায়, এই দেশে তো হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে যেতে পারবে না, এই ভয়ে কোনো ফরেন ইনভেস্টর আসবে না। কারণ ফরেন ইনভেস্টর এই দেশে আসলে হোটেলে যে তার হার্ট অ্যাটাক হবে না, সে যে অসুস্থ হবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। ইনভেস্টররা তো সবাই স্পোর্টসম্যান না,
একই রকমভাবে আমাদের জুডিশিয়ারি, আজকে আপনি হাইকোর্টে যান, পাল্টাপাল্টি মিছিল হচ্ছে, বিএনপির লোকেরাই এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে মিছিল করছে, কোনো চেইন অফ কমান্ড নাই। মাইক লাগিয়ে, এই মাইকের শব্দে আমরা যারা নিরীহ উকিল আছি আমরা মামলা করতে পারি না এই মাইকের শব্দে। কেন এই চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে? এই প্রশ্নটা একটু তার করি। কারণ হলো আসিফ যে আশরাফি পাপিয়া। লিডারশিপের ক্রাইসিস, এবং এখানে যৌথ নেতৃত্ব নাই। মানে এই সুপ্রিম কোর্টে 180 7বার যিনি দিনে- নির্বাচিত হয় সেই রকম লোক জায়গা পায় না মন্ত্রিসভায়। আসবো এই আপনার যে কাছে। ইমব্যালেন্স, লিডারশিপের ইমব্যালেন্স, দিস ইজ এ ক্রাইসিস। 180 দিনের মধ্যে এত সমালোচনা এবং 180 দিনের মধ্যেই মানে যেটি তাহসিন রিয়াজ বলছিলেন শুরুতে যে এই 180 দিন ইজ নট আ জোক। আপনারা নানান সময় হামলা চালিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন যে 38টা খুন হয়েছে, সেটার জবাবও তিনি চেয়েছেন। মানে ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছে বলে আবার অভিযোগ করলেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। মানে সত্যিই কি এনসিপি আর জামাতের আওয়াজ, এই আওয়াজ হচ্ছে আর ফাঁকা মাঠে বুলি আওড়াচ্ছে, যত দিন যাচ্ছে তার আওয়াজ তত বাড়ছে। এই আওয়াজ অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে যে শুরু হয়েছে, এটা একটা চলমান প্রক্রিয়া চলে যাচ্ছে। এখন এইখানে যে ব্যাপার, গ্যাস, পানি, বিদ্যুতের যে সংকট এবং বাংলাদেশের অর্থনীতির যে পর্যুদস্ত অবস্থা, এই বিপর্যস্ত অবস্থাটা তো অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। আর আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগের দুটোর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। আমি কি বাংলাদেশের গ্যাস কূপ 5 মাসে খনন করে বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছায় দিবে এই কথাটা বলছি? আওয়ামী লীগ তো 15 বছর আগের থেকে পাইপের গ্যাসই দেয় নাই, দেয়া বন্ধ করছে। ওই সব নতুন করে হচ্ছে ওই যে সিলিন্ডার গ্যাস ইউজ করতেছে 15 বছর থেকে। ঢাকা শহরে কোনো নতুন সংযোগ কিন্তু নাই। এই বাস্তবতা, এই বিষয়গুলো বুঝতে হবে। কেন নাই? কারণ তাদের আমলের যে সংকট, আমরাও মিছিল করছি যে গ্যাস দিয়ে, পানি দিয়ে জিনিসপত্রের দাম এত বেশি, কেন? তো সেই জিনিসটাই তো আমরা পাইছি। তা আমার হাতে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে নাকি, যে আমি সাথে সাথে চেরাগ দিয়ে অলৌকিকভাবে একবার ওহী নাজিল করে সকল সমস্যার সমাধান? ওই জামাত ইসলাম যেমন দোজক বেহেস দিয়ে বেড়ায়, ফুক ফাঁক দিয়ে যে সমস্ত করে বেড়াচ্ছে, দোয়া দরুদ পড়ে যেগুলা করতেছে, এগুলা কি ওই আমি যদি 33 বার করে পড়লি দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, আরও 33 বার পড়ি যে অমুক পিন্ডি না ভারত, ভারত না পিন্ডি, এইগুলো করলে কি আমার এই সমস্যার সমাধান হবে না? বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এবং এই সমস্যাগুলো নিয়েই কিন্তু বিরোধী দলই বলেন আর সরকারি দল বলেন, এরা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং বিরোধী দলের অবস্থানে আছে। এখন বিরোধী দল সবসময় যদি মনে করে যে ঘোলা পানিতে মাছ শিকার করবো, এই সরকার সমাধান করে দিবে 5 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে, কেন 180 দিন যাবে, 2 দিনের ভিতরে সব করে দিতে হবে, এগুলো আকাশ কুসুম চাহিদা চেয়ে লাভ নাই। এবং জনগণের কাছে কিন্তু ব্যাড মেসেজ তারা পৌঁছানোর এবং বিভ্রান্ত করার, অস্থিতিশীল করার চেষ্টা করছে। 180 দিনের মধ্যে তারা এটাও আসলে বলার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী ছাড়া বিএনপির ভেতরে আসলে কেউই কাজ করছেন না। আর তারা যে এই কথাটা বলছে তারা কিভাবে বুঝলো? কারণ এইখানে আমার প্রশাসনের প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে জামাত এবং আওয়ামী লীগ বসানো। তো এই যে জামাত এবং আওয়ামী লীগ বসানো, এখন আপনি যদি বলেন জামাত কিভাবে বসানো, এই 15 বছর আওয়ামী লীগ যত নিয়োগ দিছে এর ভিতরে দেখবেন টাকা দিয়ে, পয়সা দিয়ে গুপ্ত সুপ্তরা 80% নিয়োগ দিছে। এবং এমপিরা আওয়ামী লীগের তৎকালীন সময়ে অনির্বাচিত সব এমপি, নামে মাত্র রাতের ভোট, বিনা ভোট আর নিশি রাইতের এই করে তারা এমপি হয়েছে। তারা রীতিমতো নিয়োগ বাণিজ্য করেছে এবং নিয়োগের ভিত্তিতে জামাত এগুলো পোস্ট লুফে নিছে। লুফে নেওয়ার পরে তারপরে ধরেন এখন 80% যদি জামাত হয়, 20% যদি আওয়ামী লীগ হয়, তা আপনি যাদেরকে দিয়ে আপনার কর্ম সম্পাদন করবেন, যাদেরকে দিয়ে আপনি হুকুম করবেন যে এই কাজটা করো, তো হয় জামাত নয় আওয়ামী লীগ। এখন এইখানে আমার অর্ডার সার্ভ করারও তো একটা ব্যাপার আছে, এবং সার্ভটা কতজন করবে না আর কতজনকে আমি ওয়েলটি করবো। আর তারপরে ইনাদের তার একটা ব্যাপার আছে, জামাতের বাইরে গেলেই স্বৈরাচারের দোষর, তার ইন্ডি পিন্ডি সমস্ত কিছু নিয়ে এসে লাগাই দিবে। এখন এইখানে ধরেন অনেকে আওয়ামী লীগ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করে, শত শত হাজার হাজার প্রশাসনের লোক আওয়ামী লীগ করে। কেউ আওয়ামী লীগের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে, আর কেউ আওয়ামী লীগের অপরাধের সাথে সংশ্লিষ্ট না হয়ে দূরত্ব বজায় রেখে দূরে থেকেছে। সবাই কিন্তু একটা পার্টির ভিতরে ট্রাস্টেড হতে পারে না, সবাই কিন্তু একটা পার্টির ভিতরে পোস্ট পায় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে যাদেরকে দল ট্রাস্ট মনে করবে সেই সমস্ত প্রশাসনদেরকে দ্বারাই কিন্তু সরকার নিয়ন্ত্রিত হয়, কিংবা সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করে। এখন আপনি সব সময় যদি এই বেগম খালেদা জিয়াকে অমক বলছে, তাকে কেন অমক জায়গায় বসাইছে, এই তারেক সাহেবকে অমক কথা বলছে, তাকে কেন অমক জায়গায় বসাচ্ছে, সারাক্ষণ দেখেন এনসিপি আর জামাতের কাজ হচ্ছে ওদের লোক যেখানে নাই সেখানে উস্কানি,
ওদের লোক যেখানে নেই সেখানে উস্কানি। এইভাবে কি একটা রাষ্ট্র চলে নাকি? জামাতের বাইরে একটা গেলে আপনারা কেন দায়িত্বশীলতা, ট্যাগিং করেন তাহসিন রিয়াজ? একটা দায়িত্বশীলতার যে পরিচয়, সেই পরিচয়টা দিতে তো তারা ব্যর্থ হচ্ছে। দেখেন, প্রথমত এটা- আমার কথা একটু শেষ করি। দ্বিতীয়ত আপা জিজ্ঞেস করছে তো তারিক বলছি। হাসান ভাই যে কথাটা বললো যে যৌথ নেতৃত্ব লাগে, যৌথ নেতৃত্বের রাষ্ট্র চলে না, দেশও চলে না, কোনো কিছু চলে না। আপনি যত একা একজন চালাবে, না, না, আমি- একাই চালাবে। আমি আপনাকে বলি, একা একা। যার যার সেক্টর শেষে চালাবে। সেক্টরে আমি তো এটা তো interfere- সমন্বয় লাগবে না? সেক্টরে আপনি ইন্টারফেয়ার করলাম কি করলাম না সেটা ভিন্ন ব্যাপার। আপনি যে একটা প্রসঙ্গ তুললেন যে সুপ্রিম কোর্টের 7 বারে নির্বাচিত সেক্রেটারি উনি অমক জায়গায় দেয়া হলো না কেন, এই কথাটা আপনি বলে দিলেন। এখন এই কথাটা যে বলে দেওয়ার অর্থ এই না যে উনাকে না দিলেই একবারে দল আসল বিচার ন্যায্য আমরা তো স্লোগান হিসাবটা দিয়েছি দক্ষ দেখে করলো পক্ষ না। নিন, মেধার ভিত্তিতে নিয়ম। হ্যাঁ, দক্ষ দেখে পক্ষ নিন, কিন্তু আমি যে দল যদি মনে করে যে সার্বক্ষণিক ক্ষেত্রে এখানে আমার এসে খতিয়ান আর এস খতিয়ান তো দল হতে হবে রে দল- ভাই। দল তো দেখে চামচা, এসে খতিয়ান আনুগত্য তো শুধু ইত্যাদি। চামচা, মেধার আনুগত্যের বিচারের ব্যাপার সময় না। তো শুধু দলীয় আমাকে লোকদেরকে খুঁজে পাচ্ছি প্রকৃতভাবে কিনা। দলের যখন আমি একটা পোস্ট ইউজ করব তখন আমাকে অবশ্যই দলের প্রতি আনুগত্যশীল হতে হবে। জি। এটা প্রথম ক্রাইটেরিয়া। আর আনুগত্য এখন আমি এক সময় এসে করলাম, আগে কি ছিলাম না ছিলাম সেগুলোর হিসাব নিকাশের বিষয় আছে। এখন মন্ত্রী এমপি তো এগুলো ওই দিয়ে হিসাব কিন্তু নিকাশটা কি চলতেই থাকবে? না, দলের আমি প্রতি বলছি উনি আনুগত্যের প্রসঙ্গ হিসাব নিকাশ? তুললেন। দেখেন, আমি তো এমপি হই নাই, আমি তো কোনো কিছু হই নাই। তো এতে কি আমার দলে মর্যাদা কমে গেছে? না, যারা দল করে সেই ভালোবাসার মানুষগুলোর কাছে আমার সম্মান কমে গেছে? তাহসিন রিয়াজ মানে বলেন। জি, আমি দেখেন, আমি মানে এটাকে কি বলে জানেন, এটাকে বলে হচ্ছে আওয়ামী ভূত। আওয়ামী কে ভূতটা এখানে কেন আওয়ামী ছিল? পন্থী? এই যে ওভারঅল Tag, বিএনপির কথা tag। বলছি। যেমন দেখেন, এই না, প্রশ্নটা tag না, করেছিলাম tag, আপনাকে, tag মানে না, জামায়াতের আমি শুনুন, বাইরে কথাটা গেলেই tagging শেষই কিনা? করতে পারি নাই, শেষই করতে পারি না। আমি তো উনারে কিছু বলতেছি না, আপনি শুনতে হবে ভাই, ঢুকে পড়লে তো কথা বলতে পারবেন না। Narrative, narrative। আচ্ছা দেখেন, আওয়ামী ভূতটা কেন বললাম, আপনার খেয়াল থাকা উচিত। আপনি দীর্ঘদিন ধরে টকশো করেন, একটা সময় খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগের লোকজন টকশোতে বসলেই চারিদিকে খালি জামাত দেখতো। উঠতে বসতে, খাইতে শুইতে, ঘরের ভিতর ঘরের বাইরে সব জামাত আর জামাত। আর যত রকম দুর্বলতা, যত দুর্বলতা, রাষ্ট্রের সকল ভুল, কারণ ওইখানে জামাত বসে আছে। আপনি এহেন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ দেন নাই। একটা বুয়েটের ভিসি বানাইছেন যে ভদ্রলোকের কোনোদিন একটা বিভাগের প্রধান হওয়ার সক্ষমতা ছিল না, শুধুমাত্র আপনার দলকে সার্ভ করে দিকে তাকে ভিসি বানাই দিচ্ছেন। আর বাকিগুলো না বললাম, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরে ধরে দুর্নীতি দমন কমিশন ভালো লোক পান নাই, আপনারা সার্ভ করে দিকে আমরা দিতে পারেন নাই। আর আপনি কি খুঁজেন? আপনি সারাদিন ধরে ভাই এত দলীয় নিয়োগ ধরে ধরে দেখানো যাবে। এত দলীয় নিয়োগের পর দেখেন, আপনি যখন প্রশ্ন করছেন তখন বলছে কি চারদিকে খালি জামাতের লোক। ইন্টারিমের সময় তাই বলতো। আরে ভাই, ইন্টারিমের সময় জামাতের লোক ছিল, এখন ইন্টারিমের সময় কি আপনারা এরকম সমালোচনা করতেন? উনারা করতেছে, উনারা করতেন, না, আপনারা উনারা কি করতেন। করতেন? আমরা এখন কেন করবো? সরকারের আমার তো যেমন সুযোগই নাই সমালোচনা করা বলার। ইন্টারিমের সময় কারা ক্ষমতা ছিল ধরে ধরে বলে দিব। উনি মন্ত্রী বানাইছেন ইন্টারিমের লোকজনদের, কেন জিজ্ঞেস করেন আমাদেরকে এই প্রশ্ন? উত্তর আপনার কাছে না, আছে। আপনারা তাদেরই আপনি একটা ওই যে অংশ, এরকম ল্যাপটপটা সার্চ আলোচনাও তো আছে। ল্যাপটপটা একটু গুগল করেন যে ইন্টারিমের কারা কারা উনাদের ক্যাবিনেটে আছে, উনাদের এবং মানে সেক্রেটারিয়েট আছে, পেয়ে যাবেন ভাই। এগুলা বলতে মানে এখন তাজ্জব লাগে, কত বলা যায়। এরপর আসেন এই যে ভূতটা, এই ভূত কি হয় জানেন? এই ভূতে সর্বোচ্চ যেটা হয়, আলোচনাকে ডিসভার্স করা যায়, আলোচনাকে ডিস্ট্রাক্টেড করা যায় এবং আলোচনাটাকে কোনো রকম করে কাটে। যেমন 38 খুনের কথা বললাম, প্রত্যেক মাসে কয়টা? 6টা। দেখছেন আলোচনাটা আনছে আপা আনবে না, কারণ এটাতে তার কোনো জবাব নাই। এই জায়গায় আসবো, মানে এখানে তো জামাত ঢুকাইতে পারতেছে না। জবাবদিহিতাটা তো আমরা নিশ্চিত করতে চাই। 38টা কোন এই অভ্যন্তরীণ বলার কোন আগে দলে? প্রশ্ন দিয়ে দিল যে আমার পয়েন্ট আছে। আর অভ্যন্তরীণ এই- কোন এই- দলে? 180 দিন আমি শেষ করে নিই, আমাকে লেখা আছে। বিরতিতে যেতে হবে। আচ্ছা, আমাকে একটু দিয়েন, আমি 10 শেষ করে সেকেন্ড, দিই। 10 সেকেন্ড। আছে। দেখেন, এরপর আসেন, আপনি তো 38 খুনের কথা বললাম, পড়ে যাই খালি অবশ্যই ঢাকা আইনজীবী যাবে। সমিতির ঢাকা আইনজীবী সমিতি ভবনে হামলা, ছাত্রদল, একেবারে নিউজ। এরপর আসেন, সবগুলো ডেটা আছে দিব। আসবো, আসবো। জবাবদিহিতার চাঁপাইনবাবগঞ্জে আসবো, একটা বিরতি নিতে হবে। কার্যালয়ে হামলা, না, ইয়ে না। চাঁপাইনবাবগঞ্জে চল, এজলাসে চল। ভাঙচুর, খাসকামরা ভাঙচুর, যুগান্তরের রিপোর্ট। ভাই, আপনার কাছ থেকে কোর্ট মুক্তি পায় না, আপনার কাছ থেকে স্কুল মুক্তি পায় না, আপনার কাছ থেকে এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ এই যে আছে। দেখেন, এই যে দেখছেন, এই যে জবাবদিহিতা this is the নিশ্চিত reason। হলে- আপনি আমাকে এই যে জায়গাটা দেখেন, নিশ্চিত হলে আমি সব যখন রাজনৈতিক দলের গভর্নমেন্টকে জন্য প্রশ্ন নিশ্চিত করতেছি, হবে। আপনি দেখেন আলোচনাটাকে ঘুরে দিচ্ছে। আলোচনাকে আমি ভাই যখন ঘোরাচ্ছি না, প্রশ্ন করছিল, জবাবদিহিতার ভাই সময় জায়গাটা আলোচনা- সবার জন্য সমান। দেখেন, তাহলে রাজনৈতিক আপনি দলের বলেন, সবার জন্য NCP র সমান। সময়- আমি feel NCP র সময় কি করতে সেই আলোচনাটা আমরা করি নাই? করছি তো। তাহলে কি সবসময় আপনি যেহেতু আলোচনাটা করতে রাজনীতি লাগবো? করছেন, সমস্ত রাজনৈতিক দলের জন্য ঠিক আছে, জবাবদিহিতার কিন্তু জায়গাটা সমান। সেই right জায়গাটা point এ আলোচনাটা জি করতে পেচিশ হবে। পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি পেচিশ পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এই যে সরকারের মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করছি, জবাবদিহিতার কথা বলছিলেন তো তাহসিন রিয়াজ, মানে জবাবদিহিতাটা নিঃসন্দেহে সরকারি দলের জন্য বেশি, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা জবাবদিহিতার প্রত্যাশা করেছিলাম অন্তত 5 অগস্টের পরে। সেই জায়গাটি থেকে আমরা দাঁড়াতে পেরেছি। এই জায়গাটাই হলো ট্র্যাজেডি। আসলে জবাবদিহিতাটা কার? জবাবদিহিতা নানান রকম ফের আছে। যেমন ধরেন, যারা পলিটিশিয়ান, যারা রাজনীতি করে, তাদের সবচেয়ে বড় জবাবদিহিতা জনগণের কাছে, সে সরকারি দল হোক বা বিরোধী দল হোক। এবং একটা এলাকায় যিনি এমপি হন,
তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তার যেমন তার ভোটারদের কাছে দায় আছে, আবার যিনি এমপি হতে পারলেন না তিনি কিন্তু শ্যাডো এমপি, ছায়ামন্ত্রী। ছায়ামন্ত্রী কিন্তু দায় দায়িত্বের ঊর্ধ্বে না, তাকেও কিন্তু দায় দায়িত্বের মধ্যেই থাকতে হয়। ফলে বিরোধী দল পার্লামেন্টে যখন কথা বলবে সেখানে তারা যেমন বডি শেমিং করবে না, সেখানে তারা যেমন আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করবে না, একই রকমভাবে আবার যারা পাওয়ারে আছে তারা এমন কিছু করবে না যেটা জন আকাঙ্ক্ষার বিপরীতে যায়। জন আকাঙ্ক্ষা কি ছিল? চোখ তুলে নেবে না। যে কোনো অভ্যুত্থানে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়, একটা ন্যারেটিভ তৈরি হয়। এবারের যে অভ্যুত্থানটি হয়েছে সেখানকার জন আকাঙ্ক্ষা ছিল একটা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা, অর্থাৎ এমন একটা সমাজ যে সমাজে আইনের শাসন থাকবে, যে সমাজে সাম্য থাকবে, বৈষম্যহীনতা থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সবার আগে জবাবদিহিতা উধাও হয়ে গেল। বিরোধী দলের কোনো জবাবদিহিতা নাই, আর সরকারি দল তো প্রশ্নই করা যায় না, কারণ তারা তো সেখানে কাব্য সাহিত্য ইত্যাদি বেশি চলে। একটু যুক্ত করি আপনার সাথে, আজকে যখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই 180 দিনের নানান ধরনের চুলচেরা বিশ্লেষণ করছিলেন, সেই সময়টাতে আমরা বেশিরভাগই দেখেছি যে মানে ইতিবাচক দিকগুলো তিনি সামনে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মানে তিনি একজন শীর্ষস্থানীয় নেতা বিএনপি, তাকে আমরা বলতে শুনেছি 4-5 মাসের অভিজ্ঞতায় দেখেছি কিছুই বদলায় নাই, যারা ঘুষ খাইতো তারা এখনো একইভাবে ঘুষ খাওয়ার ফিকির করছে, একটা ভালো কাজকে আটকে দিত তারা এখনো আটকে দিচ্ছে, লোকজন ভোল পাল্টাচ্ছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম তো একটা প্রাজ্ঞ রাজনীতিবিদ, তার উত্তরাধিকার সূত্রে তিনি রাজনীতির ভেতর থেকে বের হয়ে আসা মানুষ। ওনার বাবাও রাজনীতিবিদ ছিলেন এবং তিনি যথেষ্ট শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার সঙ্গে ওনার ভিন্নমত থাকতে পারে, বাট অ্যাজ এ পলিটিশিয়ান আমি ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু উনি যেটা করেছেন এটাই হলো রাজনীতির ধর্ম, অর্থাৎ যেই বন্দোবস্তটা, যে আলাপটা মানুষ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে চেয়েছিল, আত্মসমালোচনার সংস্কৃতি, যেটা আপনি ইউরোপে পাবেন, উন্নত দেশে পাবেন, যে সরকারে যারা থাকে তারা সেলফ ক্রিটিসিজম করে যে আমি যেমন সফলতার দিক যেমন আছে, আই এম সরি, আই অ্যাপোলোজাইজ, যে আমার এই জায়গায় আমার ফেলিওর আছে। তো এই জিনিসটা আমাদের আমল নামার মধ্যে, আমাদের দৈনন্দিন আচরণের মধ্যে এটা নাই। যেমন আমরা অফিসে বা আমাদের পেশাগত জীবনেও কিন্তু আমরা এটার প্রতিফলন দেখি না, যে আমাদের আত্মসমালোচনার যে সংস্কৃতি। মির্জা ফখরুল একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা হিসেবে আমার মনে হয়েছে যে তিনি অনেকটা আত্মসমালোচনার টোনে কথা বলেছেন। আর প্রধানমন্ত্রী যেহেতু ড্রাইভিং সিটে আছেন, উনি পুরাটাই হলো ইন্সপায়ারিং টোনে কথা বলেছেন। এর মধ্যে আত্মসমালোচনাটা হয়তো বা অনুপস্থিত ছিল। কিন্তু আমি মনে করি সরকারি দলেরই বেশি করে আত্মসমালোচনাটা করা উচিত, যেটা বিরোধী দলকে নসিহতের জায়গাটা তৈরি করবে। বিরোধী দল ওখান থেকেও শিখবে, যে এতে করে তারাও জবাবদিহিতার আওতায় আসবে, দায়িত্বশীল হবে। কিন্তু আপনি দেখেন না, আমি এখানে বলি, গ্যাসের কথাটা আপনি বলেছিলেন, আমরা কেউ গ্যাসের এক্সপার্ট না। এখানে আমরা যারা বসে আছি, আমরা উই আর নট এনার্জি এক্সপার্ট। কিন্তু এনার্জি এক্সপার্টরা তো পত্রপত্রিকায় লেখে, এবং আমরা তো সেখান থেকে দেখে লেখাগুলো, রিপোর্টগুলো দেখে শিখি। চাইলেই হুট করে এই যে সব করে উত্তরাধিকারের আলাপটা যে আমরা দিয়ে দিই, যখন আওয়ামী লীগ ছিল তারা উত্তরাধিকার আলাপটা দিয়েছিল, এখন বিএনপি ভবিষ্যতে এনসিপি ক্ষমতায় আসলে তারা উত্তরাধিকার আলাপ দিবে। আচ্ছা, এখানে আমার দুই একটি কথা, তাহসিন যে কথাটা চাঁপাইনবাবগঞ্জের বিচার একটা আদালত এবং ইউএন অফিস ভাঙচুর, এই কথাটা বললো, আমি অবশ্যই আদালত এবং ইউএন অফিস ভাঙচুরের তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি, এবং সিসিটিভি ফুটেজ দেখে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং আমি আইন মানে সংস্থাপন মন্ত্রণালয় এবং আইন সচিবকে আমি অনুরোধ করব যে ওইখানে কি ঘটনার উদ্বুদ্ধ হয়েছিল, এবং চাঁপাইনবাবগঞ্জের যে আদালতের যে জাজ, উনি আমাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টের কে বিচারক হবে তাহসিনটা মিছিল করে নিয়ে যে নির্ধারণ করে দিয়ে আসছে। আর চাঁপাইনবাবগঞ্জের ওখানে যত আপনার হচ্ছে আওয়ামী লীগের স্বৈরাচারের দোষর আমি বলবো না, ডাইরেক্ট আওয়ামী লীগ করে, নাচল পৌরসভার চেয়ারম্যান, নাচল উপজেলা চেয়ারম্যান, কাদের থেকে শুরু করে যত আওয়ামী লীগ ওরিয়েন্টেড লোক, প্রত্যেকের জামিন তো হাইকোর্ট দিছে, এবং সে ওপেন এজলাসে, আমি টঙ্গিপাড়ার লোক, আমি আওয়ামী লীগ করি, আমি ভিন্ন মত করি, যে সরকারের ব্যাপকভাবে সমালোচনা সে করছে। ঠিক আছে, ওনার জায়গায় উনি সমালোচনা করছে, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওই জায়গা পর্যন্ত সমালোচনা করছে মিটে গেছে। এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে এটা উচিত হয়নি। আবার এখানে একটা ব্যাপার দেখেন, হাজিরা দিছে, জজ সাহেব নাই, তো নর্মালি পেশকাটা হাজিরার দিন ধার্য করে দেয় যে 7 দিন পরে আপনার হাজিরার দিন, সেইটা যেখানে জজ সাহেব নাই, আসামিরা উপস্থিত রকে, সেইখানে সে ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে। পরবর্তী পর্যায়ে হাজিরার দিন দিচ্ছি বলে পরে দেখা গেছে ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে। তো এইগুলো সব হাসিনার আমলের মামলা। স্বাভাবিক কারণে আজকে তাহসিনের ভিতর যে রক্তটা আছে, যে উত্তেজনাটা আছে, যে উত্তেজনার বশবর্তী সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছিল মিছিল নিয়ে,
যে প্রধান বিচারপতি কাকে নিয়োগ দেওয়া হবে এবং তারাই নিয়োগ দিছে, সাফার উকিল করবে না বিচার প্রার্থী করবে, এই বিষয়টাকে সেদিন কিন্তু সে ওখানে চিন্তা করে নেই তারা। তো আজকে চাঁপাইনবাবগঞ্জের কথা তুলতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার তাহসিন, যে নিজেরাও এরকম সচেতন হবেন, সাবধান হবেন, কোথায় কোন পদক্ষেপ ফেলা দরকার রাজনীতি করে সেটা এসেছেন আপনি এই ফেলবেন। পর্যায়ে, এখন আবার ছাত্র দল নিয়েও এই 180 দিনে অনেক না সমালোচনা না, হয়েছে। ছাত্র দল নিয়ে শুনেন, আমি কারণ আমার বলার কিছু আমি বলে ছাত্র বলেছেন। দলের হেলমেট No বাহিনী words আমি explain. পছন্দ করি না, আমি ছাত্র দলের চাঁদাবাজ পছন্দ করি না, আমি ছাত্র দল কাউকে মারবে আমি সেটা পছন্দ করি না। আবার এনসিপি গায়ে পড়ে আমার যখন তখন বলবে এদেশ আমি ছাড়া করব, এটা আমি পছন্দ করি না। আমাকে যখন তখন লন্ডন পাঠাবে, এটা আমি পছন্দ করি না। আমি ক্ষমতায় আসার আগে বলছি একদল খাইছে আর একদল খাইতে আসবে, এইটা আমি পছন্দ করি না। আমাকে এখন সারাক্ষণ অন্তর্বর্তীকালীন সময় থেকে বলতেছে যে একটা গেছে দিল্লিতে আর একটা যাবে লন্ডনে, এই কথাটাও, এই কালচারটাও, এই ট্র্যাডিশনটাও, এই মন্তব্যটা আমি পছন্দ করি না। আজকে বিরোধী দল এনসিপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগের ট্যাগটা আমাদের গায়ে লাগানোর চেষ্টা না করে নিজের গায়ে অলরেডি জনগণ লাগাই দিচ্ছে আপনাদের গায়ে। যে আপনারা রীতিমতো এত বিরোধী দল যে এত স্বৈরাচার হতে পারে, এবং বিরোধী দল যে এত অসহিষ্ণুতা হতে পারে, এবং বিরোধী দল যে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এত কনস্পিরেসি করতে পারে, এত বাজে কথা বলতে পারে, তাহসিন রিয়াজ এবং 180 দিনের মধ্যে ধারাবাহিকতা, এত ষড়যন্ত্র একটা কেন করছেন? সঠিক ধারাবাহিককে ভিন্ন খাতে আপনারা প্রভাবিত করে বিশৃঙ্খলা করার সৃষ্টি করেন, এইটা বাংলাদেশের তাহসিন মানুষ খুব রিয়াজ। ভালো মতো টের পেয়ে গেছে এবং বুঝে যাচ্ছে। দেখেন, 38 জন হত্যার কথা বলা হয়েছে, হ্যাঁ, 38 জনের হত্যার কথা উত্তরে দিতে হবে। Internal। 38 জন আপনি বলছেন ইন্টারনাল হত্যা, আমার দলের ইন্টারনাল হত্যা হয়েছে 38 জন। আচ্ছা, এইখানে তো তাহলে আপনার রাজনৈতিক সহিংসতা, আপনাকে আমি হত্যা করলাম না, তাহলে আপনি এখানে স্বৈরাচারী ট্যাগ আমাকে দিতে পারেন না। আমি আইনাঘর করি নাই, অতএব আমাকে আপনি স্বৈরাচারী ট্যাগ লাগাতে পারেন না। না, স্বৈরাচারী আমি ট্যাগের আপনাকে শুরু না তো। আমি আপনাকে একবারে 3 টুকরা করি নাই, আর ইলিয়াস ট্যাগিং আলীর মতো এর নামে আগে ভাসাই বেরিয়ে নাই, আসতে হবে। আপনি অপহরণ ট্যাগিং করি নাই। করছেন সেই- আমার দলের ইন্টারনাল কোন্দল, এটা এখানে ভালো হয়েছে দল তাহলে। অবশ্যই সেখানে বহিষ্কার, তাহসিন এবং রিয়াজের দলের কাছে যেটা যাই, তাহসিন শৃঙ্খলা রিয়াজ। ভঙ্গের যে ব্যাপারটা, সেটা যথাযথভাবে মানে NCP এবং দলের জামাত পালন কিছু করা হলেই আসলে উচিত tagging এবং দল করছে কিনা? পালন করবে। আমি তাহসিন রিয়াজকে বলবো নিজের চরকায় তেল দেন, দিলাম, নিজের চরকায় তেল আর দিলাম। রাষ্ট্রকে গঠন এবার আমার একটু করে বলতে দেন, আপা, সমাজকে আমাকে বলতে দিতেছে। জনগণকে ব্যাড মেসেজ You have the দিবেন না, floor. তাহসিন যে রিয়াজের কাছে যাই। মেসেজটাতে জনগণ আপনাদের বিরোধী দল দায়িত্বশীলতার তাহসিন জায়গা রিয়াজ। থেকে আপনাদের দায়িত্বহীনতার আপা, পরিচয়টা এবার একটু পাওয়া নিজের যায়। চরকায় তেল দিই। আপনি যেহেতু বলছেন, উনি অনেকক্ষণ ধরে আমাকে অ্যাড্রেস করতেছিলেন। দেখেন, আমি কোনটার জবাব দিব আমি খুঁজে পাইতেছি না। মানে আপনারা ট্যাগিং করছেন কিনা এখন? 38 খুনের প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তো আপনি, আমি করছিলাম প্রশ্নটা। প্রশ্নের উত্তরে বলা হইলো আপনাকে আমি 3 টুকরা করি না, কি বলা হইলো আমি জানি না। এটা যারা শুনতেছেন ওনারা ভাই বুঝছেন কিনা আমি ইনফ্যাক্ট জানি না, যারা শুনছেন তারা ভালো জানবেন এটা দিয়ে কি জাস্টিফাই করা হইলো। আই রিয়েলি ডু নট নো, অ্যান্ড আমি আপনাকে শিওরলি বলতে পারি, অন ইয়ারে বলতে পারি, এটা আমি মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্লেন। আচ্ছা, এনিওয়েজ, দেখেন, একটা প্রসঙ্গ না, অসংখ্য প্রসঙ্গ নিয়ে আসছি। আমি শুধু একটা প্রসঙ্গ আপনাকে একটু মনে করাই দিই। এই যে এজলাসে ভাঙচুর, দেখেন, এজলাসে ভাঙচুরের ঘটনাটাকেও টেনে আনা হইলো নিন্দা জ্ঞাপন করছি, বিচার চাইছি। তাহলে আপা, আমি বলবো না, আপনি CCTV বলেন। ফুটেজ আমি- দেখতে আমি বলছি। ভেবে যাই। না, আপনি অপব্যাখ্যা করতে পারবেন আমি তো না। ব্যাখ্যা শুরুই করিনি, আপনি রাষ্ট্রের আমাকে আগে অপব্যাখ্যা করবেন, আমার মন্তব্যের অপব্যাখ্যা তাহলে আপনি করলে বলেন, আমি counter বলবো দেব। না, সমস্যা নেই। আপনি যেখানে অপব্যাখ্যা না, করবেন, I will সেখানে আমি not. counter দেব। আমার প্রশ্নটা একটু উত্তর দেয়, মানে যে না, অভিযোগটা I will not করছিল reply বিএনপি যে even. আপনারা আসলে এখন ট্যাগিং এর রাজনীতি করছেন কিনা প্রথমত এখন? এখানে কোনো কিছু ট্যাগিং করা হয়নি, ট্যাগিং এর প্রশ্নই উঠে নাই। এটা একটা অবান্তর এবং অনেক পেছনের প্রশ্ন। আসলে লেটস দিস, আমি তো বলছি এই টেবিলে যা ডিসকাস হচ্ছে তা ডিসকাস করবো না আমরা। আচ্ছা, থিং ইজ হচ্ছে, আপাকে আমি সম্মান করি, আপা যদি বলতে চায় আই উইল, মানে Keep silent. আমার কোনো প্রবলেম নাই তো ভাই, কারণ আপা যা বলতেছে পিপল উইল আন্ডারস্ট্যান্ড, আমার প্যারা নাই তো। এখন আমাকে বলতে দিলে আমাকে একটু ঠান্ডা মাথায় বলতে দিতে হবে। আচ্ছা, এরপরের প্রসঙ্গটা বলি। দেখেন, আজকে হাসান তারিক ভাই খুব চমৎকার একটা কথা বলছে, লেটস গো ফর কনস্ট্রাকটিভ ডিসকাশন। আমার তো সমস্যা হচ্ছে না। এই যে বলা হইলো যে দেখেন, এই যে তেল গ্যাসের যে সমস্যাটা, তেল গ্যাসের সমস্যাটা সবসময় কি বলা হয় যে ইনহেরিটেড, আমি মানে পৈতৃক সূত্রে আমি পেয়েছি। তো দেখেন, এটা বলে তো আপনি দায় এড়াতে পারবেন না দিন শেষে। আমি প্রসঙ্গটা প্রথমেই বলেছিলাম, হোয়াট প্রিপারেশন ইউ হ্যাভ টেকেন, আমাকে তো এটার উত্তর দিতে হবে। আমি জ্বালানি এক্সপার্ট না, হাসান ভাই জ্বালানি এক্সপার্ট না, কিন্তু আমি কি প্রথম আলো যুগান্তরে কলাম পড়ে বুঝতে পারি না? এতটুকু তো ন্যূনতম এক্সপার্টিস তো আমার আছে। আমি তো কোনটা সাদা কোনটা কালো এতটুকু তো বুঝতে পারি। আপনি আমাকে বলেন, এই যে ইরান ইউএস ওয়ার যে মাঝখানে যে সিজফায়ারে গেল, তারপর যে এই ওয়ারটা আবার শুরু হবে এবং প্রকিউরমেন্ট প্রসেসে একটা বড় রকম যে ধগল পড়বে, এটা আপনি টকশো চালান, এটা আপনি ইজিলি বুঝেন। আপনি আপনার এই ফ্লোরে, ওপেন ফ্লোরে আপনি কি জিজ্ঞেস করেন, এখানে প্রত্যেকে বুঝে, এটা জ্বালানি এক্সপার্ট হওয়ার দরকার নাই। ইয়েমেন কি হলো, যুদ্ধের পর ইয়েমেন এখানে বাবাল মান্দেবকে এঙ্গেজ করে ফেললো, হরমুজ এঙ্গেজ হলো, বাবাল মান্দেব এঙ্গেজ হলো, এটার ইফেক্ট পড়ে যায় খুব স্বাভাবিকভাবে সুয়েজে। ভাই, এটা বুঝতে 5-5-10, এটা Google বোঝার লাগে, জন্য Google। জ্বালানি এক্সপার্ট হওয়া লাগে না।
তার মানে আপনাকে স্বীকার করতে হবে আপনার প্রকিউরমেন্ট প্রসেসে প্রবলেম ছিল। মানে দায়টা আপনার তো আসলে স্বীকার স্বীকার করতে করার- হবে, আপনাকে স্বীকার করতে হবে আপনার কোনো প্রি প্ল্যান ছিল না। আপনি দায় এড়াইতে গিয়ে কি করবেন? আপনি দায় এড়াইতে গিয়ে এনসিপি প্রচুর খারাপ কাজ করছে। আচ্ছা দৈরা নিলাম এনসিপি খারাপ কাজ করছে, আপনি কি ভালো কাজটা করতেছেন? আপনার এখানে এজলাসে আপনি বললেন যে এটা জামাত নিয়োগ দিছে, জামাত নিয়োগ দিছে বলছেন না? আপনারা মিছিল করে আপনার গিয়ে নিয়োগ আপনার তো দিয়েছেন। হ্যাঁ মিছিল দিয়ে নিয়োগ করছে, তাহলে আপনি তো এতদিন আপনি সরকার চালালেন না, আপনার তো 180 দিন হলো না। আপনি এই সব জায়গায় দলীয় লোক নিয়োগ দিলেন। আপনি শুধু দলীয় লোক এক জায়গায় না তো, আপনি কুমিল্লা প্রশাসনের দিকে তাকান, 4টা একেবারে পরপর 4টা, ওই কুয়েত থেকে শুরু করে সবকিছু হলো, আপনি এই বিচারক চেঞ্জ করতে পারলেন না। ভাই সব দোষ নন্দ ঘোষ, এনে সব দোষ কার? এ দেন হাসান তারিক ভাই, সব দোষ এখন তার। কে কার দোষ? তাসিন রিয়াজের সব দোষ। ভাই দোষ আমাদেরকে দেন, কিন্তু এই যে আমাদেরকে বারবার যে বলার চেষ্টা করেন, এই তুমি আমার সমালোচনা করতে পারবে না, জাস্টিফাই। আমি তো পড়াশোনা করে বলতেছি, আমি তো পড়াশোনা করতে বিএনপি বলছি। কি পড়াশোনা করে কিছু আমি বলে না? আমি 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 কে পড়াশোনা করছে, তো। কে পড়াশোনা করছে, কে আরে পড়াশোনা সব করে নেই, আমি বিদেশ সেটা থেকে বলতেছি না। আর আমরা আমি কি সব- বলতেছি, হোয়াট আই এম সেইং, গ্রামের আমি সেটা দুই পাশ। বলতেছি। উনি কি পড়ছে না পড়ছে, উনি আমার থেকে অনেক সিনিয়র, উনি আমার থেকে অনেক বেশি বাংলাদেশের রাজনীতি দেখছেন। কিন্তু হোয়াট আই এম সেইং, আমি আপনাকে জিওপলিটিক্যাল ইস্যু থেকে আপনাকে বলতেছি, আপনি আমাকে আপনি কাউন্টার দেন না, আপনি আমাকে জিওপলিটিক্যাল ইস্যু থেকে কাউন্টার দেন। আমি আপনাকে 38 খুনের যখন কথা বলি, আপনি কি বলেন না বলেন, আবার তোমাকে 3 টুকরা করা হয় নাই, তোমাকে মানে আপনি আমাকে আপনারা সরাসরি বলতে পারেন আপনারা না। যখন বিএনপির কাছে জবাব What দিতে the চান, hell? তেমনি জবাব আপনাদের দিতে কাছেও তো দিলাম। জবাব দিতে এটা যাওয়ার জবাব হয় নাই, জায়গা আপনি আছে। আরেকবার শুনেন। আপনাদের কাছেও তো জবাব এটা দিতে কোনো জায়গা জব হয় আছে। নাই, এটা জব দিছেন উনি, বাট এটা আপনাদের জব কাছে জাস্টিফাই মানে কোনো সব জব না। রাজনৈতিক আমার দলের কাছে জবাব আপনি জবাব 6 দেওয়ার মাসে জায়গা আছে। আমার 38 খুন দৃষ্টিতে করবেন, দেবো। 6 মাসে ঠিক আছে? 38 খুন করে আমি আপনি কোনো বলবেন খুন করি নাই। আপনার তো আমার সরি ফিল কোনো করেন, কোনো সরি ফিল কোনো করা উচিত আপনাদের। যারা যারা আপনারা খুন sorry feel করছে করেন না। তাদেরকে বিচারের জায়গায় আসতে হবে। দেখেন এই জন্য আমি একটা কথা বলি, শুনেন এই লাস্ট একটা লাইন বলি, শুনেন লাস্ট একটা লাইন বলি, শুনেন ভাই, আমাদেরকে মাফ করে দেন ভাই, আমরা খুব খারাপ দল, তাও বিএনপির সাথে তুলনা করেন না। আমাদের দলের লোকজন অ্যাট লিস্ট 6 মাসে 38 খুন করে। তুলনা করি নাই, ধন্যবাদ। তুলনা করি নাই, না, না, আপনাদের আপনাকে যে বলতেছি কথা- না। আরে 38 Overall থাকতে বলতেছি। হবে, থাকলে তো আমাদের একটা তার মানে 38 জন থাকলে একটা 38 জন দল থাকতে চলে হবে। গেছে। 38 জন থাকলে 38 জন দল তো থাকতে হবে। ভোটের আগেই চলে গেছে আজকে। Again, a very vague logic. এবং মহিলারা তো অনেক Again, educated অনেক ছেড়ে চলে মহিলা গেছে। আছে, ধন্যবাদ এখন আপনাকে। যারা ভোল পাল্টাচ্ছেন তারা ভোল পাল্টে অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছেন। আমি আসবো এই হতে পারে, বক্তব্যে। সমস্যা ব্রিটিশ নেই। পাতনিবিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি, ব্রিটিশ পাতনিবিত রাজখান দেখছেন। তাহসিন রিয়াজ মির্জা ফখরুল বলেছেন যে লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টানো লোকজন এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। যারা জুলাই যোদ্ধা ভুল পাল্টে হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করেন, এবং যদি ফেক থাকে শাস্তির আওতায় নিয়ে আসেন, শাস্তি বিধান আছে, এবং গভর্নমেন্টের কাছে সকল প্রকার অ্যাক্সেস আছে। ইন্টারিম ছিল দুর্বল, কারণ তার সক্ষমতা কম ছিল। গভর্নমেন্ট তো সফল এবং মানে শক্তিশালী, এবং গভর্নমেন্ট ফুল ক্যাবিনেট রান করতেছে, ফলে তাদের কাছে এই সুযোগ আছে, এবং তারা চাইলেই এই সুযোগকে ব্যবহার করতে পারে। তারা আইডেন্টিফাই করে আপনার আমার কাছে পরিষ্কার করে দেখে, আমরা এটাই চাই, এর বাইরে আর কোনো স্পিচ নেই। আমি জাস্ট একটু আমার একটা প্রসঙ্গ তখন বলতে মানে মনে ছিল না, একটু বলি। আজকে খুব চমৎকার একটা প্রসঙ্গ পাপি আপার কাছে শুনলাম, সেটা হচ্ছে বিরোধী দল এমন স্বৈরাচার হইতে পারে। বিরোধী দল কখনো স্বৈরাচার হওয়ার সুযোগ নাই। বিরোধী দল অলওয়েজ ব্যাকবেঞ্চার একটা পজিশনে থাকে। বিরোধী দল অলওয়েজ একটা মানে যার হাতে ক্ষমতা নাই সে স্বৈরাচার হবে কিভাবে? স্বৈরাচার আসলে কি, শব্দের মিনিংটা কি? স্বৈরাচারিতা করার জন্য ক্ষমতা লাগে, পাওয়ার লাগে, ফোর্স লাগে, আপনার পুলিশ লাগে, আর্মি লাগে। এছাড়া স্বৈরাচার হওয়া যায় না। স্বৈরাচার আপনার বাসায় হইতে পারবেন সর্বোচ্চ আপনার ফ্যামিলির কাছে, কিন্তু রাষ্ট্রীয় স্বৈরাচার বিরোধী দল হইতে পারেন। এরকম একটা কোন একজন মানে বড় নেতা বিএনপির লোকজন বলছিল যে আমরা রাজপথে বিরোধী দলের পতন ঘটাবো। তো আজকাল এমন এমন কথাবার্তা এই টক শোগুলোতে, বিভিন্ন পলিটিক্যাল শোগুলোতে শুনতে হয় যে তিনি আবার জামায়াতের আমিরকে আমরা স্বৈরাচার- বলতে শুনেছি সবকিছু তছনছ করে দেব, মানে তছনছের কথা তছনছ কি করার বলছে আমি মতো জানি না। অবস্থা কি ছয় মাসে আছে? দেখেন সরকারের সমালোচনা পলিটিক্যালি হবে, নিশ্চয়ই। এবং আপনি পলিটিক্যাল সমালোচনায় কেউ যদি বাধা দিতে আসে তাকে আমরা স্রেফ হাসিনাপন্থী ছাড়া আর কিছু বলবো না। সেটা আপনাদের নিজেদের দলের লোকের ক্ষেত্রেও সত্যি হবে কিনা? দিস ইজ আ ভেরি ক্লিয়ার ওয়ার্ড। আপনি ভুল করবেন, আপনার ভুলের সমালোচনা আপনি চিন্তা করবেন আমি আপনাদের নিজেদের দলের লোকের ক্ষেত্রেও আপনারা এই নিঃসন্দেহে মেনে সমালোচনা করবো। আপনার এই টক শোতে এসে আমি তাহসিন রিয়াজ আমাদের অসংখ্য বিষয়ে আমি এগ্রি করে গেছি, এবং আমরা ওই পজিশন থেকে বিলং করি। এই জন্যই যে বলেন না যে এত শক্ত করে কিভাবে বলতে পারি, আমরা 38 খুনের প্রসঙ্গে ভুল পাল্টাই ফেলি না, টপিক চেঞ্জ করে ফেলি না। বিএনপি ভুল আমরা পাল্টে ফেলছে। পাল্টাই ফেলে তো। এই যে উইটনেস, ইউ আর রেকর্ডিং দি শো, শুনে দেখেন, আপনি বাসায় গিয়ে নিচে শুনে দেখেন। অ্যাডভোকেট হাসান ফলে তারেক দেখেন চৌধুরী। আলাপ এক জায়গাটাতেই, সেটা হচ্ছে যে এমন কিছু করেন না। আমরা আপনাদের সহযোগী থাকতে চাই, বিরোধী দল সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে, কিন্তু এমন কিছু করেন না যেই ভুলের কারণে এই বিরোধী দল আপনার সাথে অ্যাডভোকেট হাসান মানে তারেক এমন একটা চৌধুরী, position এ যেন না সহযোগিতাটা চলে কি যায়। আসলে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে? দেখেন, আসলে সহযোগিতা করার জন্য তো আসলে দেশপ্রেমের জায়গাটা হলো প্রধান, এবং জনমানুষের, সাধারণ মানুষের প্রতি যে দরদ, অর্থাৎ জনদরদি বলে একটা শব্দ বাংলাদেশে চালু আছে না, এটাই সবচেয়ে একটা বড় প্রহসন। আমরা আসলে জনদরদি বলে কাউকে দেখি না, কারণ তারা প্রত্যেকে নিজের দরদি। নেতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা সবাই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া, নিজের দরদি। এই নিজের দরদিরা কি করেন?
তারা নিজেদের চেয়ার রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন, এবং এই কারণে আপা বলেন যে একজনই দেশ চালাবে, আর কারো দরকার নেই। এই মানসিকতাটা কিন্তু খুব এক ধরনের ডিক্টেটরশিপের জন্ম দেয়, এবং এটা থেকেই কিন্তু এক ধরনের ফ্যাসিবাদের জন্ম কিন্তু হয়। মাত্র 180 দিনে কি কেউ ডিক্টেটর হয়ে উঠতে পারে? না না না, সুযোগ আপনি আছে কি? সিমটম, লক্ষণ, জ্বরের লক্ষণ, আমাশার লক্ষণ বলে একটা কথা আছে। এই যে রোগ কিন্তু প্রথমে লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয়। আমাদেরকে লক্ষণ দেখা দিলেই সতর্ক হতে হবে। আজকে দেখেন, আমাদের দেশে যখন অভ্যুত্থান হয় তখন দেয়ালে গ্রাফিতি ছিল, চেটে নয় খেটে খাও, কোটা নয় মেধা। এগুলা কিন্তু খুব কঠিন কথা ছিল না। আপনি দেখেন এর লেশ মাত্র কি আমাদের পদায়নগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এটাই হলো জনদরদীদের সাথে যে বেইমানি, মুনাফিকি, সেটাই কিন্তু এটা প্রকাশ করে। এবং আপনি দেখেন আমাদের দেশের বীরশ্রেষ্ঠ যে হামিদুর রহমান, তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়, কোনো রিয়াকশন নাই। আবার বলছে যে আজাদি আজাদি। এই এনসিপি ভাইরাও কিন্তু কোনো কথা বলবে না, কারণ তারা যাদের সঙ্গে বসে আছে তারা তো ওই বীরশ্রেষ্ঠদের পছন্দ করে না। তো সুতরাং এই যে আত্মসমালোচনার যে অভাব, বিএনপির নিষ্ক্রিয়তা আর এনসিপি নিষ্ক্রিয়তা এক জায়গায় গিয়ে কিন্তু এক হয়ে যায়। So the সেই Asif কারণে Ashrafi আমার কাছে Papia। বক্তব্য হ্যাঁ, হলো, এখানে এখনই কেন এরকম আমাকে লক্ষণ যেহেতু দেখতে পাচ্ছি বললেন, বিরোধী সাথে দল? সাথে আমি বলছি যে সেই জায়গায় আমার কথা তা- পরিষ্কার যে আপনি তাহসিন যেটা বললো, আপনি যদি মানুষের আকাঙ্ক্ষাকে চান, তাহসিন যেটা তাহলে বললো, আপনি যে জনদরদী হয়ে আওয়ামী দেখাতে লীগের হবে। মতো আমাদের অবস্থা হয়ে যাচ্ছে, আমরা সব জায়গায় শুধু সেই জামাত লক্ষণ জামাত এখনই দেখা জামাত যাচ্ছে জামাত আপনাদের দেখছি। মধ্যে। দেখেন, আওয়ামী লীগ হচ্ছে সব জায়গায় বিএনপি দেখছে। পাবনার হচ্ছে বালিশ কেলেঙ্কারি বলছে ছাত্রদল করতো, ওই আপনার দিনাজপুরের পাথর উত্তোলন বলছে ওটা ছাত্রদল করতো। তারপরে আপনার এই যে প্রধান বিচারপতির বাসভবনের ভাঙচুর বলছে ওটা বিএনপি করছে। আর আওয়ামী লীগকে, জামাত ইসলামকে মগবাজারে মিটিং করে নিরাপদ সহকারে তাদের পাঠিয়ে দিছে। রাত্রেবেলা বিকালবেলা ধরছে কাইয়ুম কমিশনারকে, আর রাত্রেবেলা ইন্টারসিটিতে আগুন দিচ্ছে, বলছে এটা বিএনপি করছে, ধরে ফেলছে বিএনপির কমিশনারকে আগে। এখন যে কথাগুলো বলা হলো যে এই যে লন্ডনে পাঠাবো, এটা কি স্বৈরাচারী মানসিকতা না? আমাকে বলছে আওয়ামী লীগ যে পথে যাবে আমি সে পথে যাব, এইটা কি বিরোধী দলের স্বৈরাচারী মানসিকতা না? আমার দেশে আমাকে থাকতে দিবে না, লন্ডন পাঠাবে আর পিন্ডিতে পাঠাবে আর দিল্লিতে পাঠাবে, এইটা কি কোনো গণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ? এগুলো কি বিদেশ থেকে পিএইচডি হোল্ডারের সব সুশিক্ষিত সুসভ্যের আচরণের বহিঃপ্রকাশ? এইটা আমার গায়ে বাঁধবে না? আমাকে যখন বলে যে একটা মাটি থেকে উচ্ছেদ করে পাঠাই দিব, এই মাটি কি কোনো ব্যক্তিগত দলের? এই আওয়ামী লীগের যারা স্বৈরাচার তাদেরকে বের করতে পারছে, এই কোটি কোটি আওয়ামী লীগের ভোটারদের কি বাইর করতে পারছে? বাইর তো করতে পারে নাই। তাহলে একটা মানুষের কি জ্বর সহ আপনি তুলে ফেলে দিবেন? আজকে বিএনপির কি অপরাধ জনগণের কাছে যে এনসিপি আর হচ্ছে জামাত ইসলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করতে বলছে আমাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য? একবারে শেখ মুজিবের ভাষণ নকল করে ফেলতেছে। তো স্বৈরাচার বিরোধী দলে হলেও হওয়া যে যায়, এইটা বাংলাদেশের একবারে নবতরভাবে প্রমাণ করলো হচ্ছে এই এনসিপি এবং জামাত ইসলাম। তারা বিএনপির বেলায় যে বাক্য ব্যয়গুলো করছে, যে ভাষাগুলো ব্যবহার করছে, সেগুলোতে কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আর তারিফ হাসান ভাই যেটা বললেন যে হচ্ছে এককভাবে দেশ চালাবেন, এখন আপনি যে প্রসঙ্গটা তুললেন যে অমুকখানে মন্ত্রী হয়নি, অমুকখানে মন্ত্রী হয়েছে, তো মন্ত্রী বানানোর মালিকই তো একক, এখানে দ্বৈত কোনো মালিক তো মন্ত্রী বানানোর আপাতত নাই। দলীয় সিদ্ধান্ত, তো দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। আমার দলে গণতন্ত্র আছে কি নাই সেটা তো দলীয় মিটিংয়ে যদি আরে ভাই 70 অনুচ্ছেদ এমপিদের অনুচ্ছেদ এবং তারা এগ্রি করছিল সবাই জুলাই সনদে। আপনারা তোলেন, পার্লামেন্টে অধিবেশন করেন, অধিবেশন করে বেসরকারি বিল নিয়ে আসেন, নিয়ে এসে আপনারা তোলার ব্যবস্থা করেন। সবকিছু শুধু বিএনপিকে উৎখাত করে আপনারা ইয়ে করে দিবেন, এইটা তো হয় না। আত্মসমালোচনার একটা লিমিট থাকে, আনলিমিটেড হয়ে যাচ্ছে আত্মসমালোচনা। আমার বাড়িতে আমাকে থাকতে দিবেন না, আমার দেশে আমাকে থাকতে দিবেন না। বিদায় নিচ্ছি প্রতিনিধিত্ব রাজকোণ থেকে ফিরব আগামীকাল 10টার সঙ্গে।